57টা মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। প্রত্যেকটা মেয়ের বয়স 12 থেকে 20 বছরের মধ্যে। সারা শহরে যখন এ নিয়ে তোলপাড় চলে, তখন কিডন্যাপারদের হুমকির তেজ দ্বিগুণ হয়। সরকারের কাছে ওদের দাবি মঞ্জুর ডাকাতকে ছাড়তে হবে, আর নয়তো সবগুলো মেয়ের লাশ শহরের রাস্তায় রাস্তায় ফেলবে। মুখে মাস্ক আর হাতে ছুরি নিয়ে এইসব ভিডিও ফুটেজ ভাইরাল করতেছে কিডন্যাপার। ভিডিওতে মেয়েদের চিৎকার আর আহাজারি সবার হৃদয়ে কম্পন বাড়িয়ে দিতে সক্ষম। ঢাকা সংসদ ভবনের পাশে মোহাম্মদপুর থানার ওসি সাহেবের চিন্তা বাড়ে দ্বিগুণ, কারণ ওই 57 জন মেয়ের মধ্যে ওনার মেয়েটাও আছে। ডিউটি ছাড়াও এটি তার পার্সোনাল কেস। হয়তো মঞ্জুর ডাকাতকে ছাড়তে হবে, আর নয়তো কিডন্যাপারদের ধরে নিজের মেয়েকে বাঁচাতে হবে। ওসি সাহেবের স্ত্রীর কান্না আর দেখা যায় না। উনি পুরো বাড়ি মাথায় তুলে কেঁদে যাচ্ছে। একমাত্র মেয়ে, সবেমাত্র ইন্টারে উঠেছে, প্রতিদিন কলেজে আসে যাই, আর আজকে সোজা কিডন্যাপ। ওসি সাহেব চিন্তায় বিষণ্ণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যখন ওসি সাহেবকে কল দিয়ে কিডন্যাপারদের ধরতে বলে, ওসি সাহেব তখন সিনিয়রদের সাথে রেগে বলে, এই কেস শুধু দেশের জন্য না, এখানে আমার মেয়ে আটকে গেছে, আমি যা করার করতেছি, আপনাদের জ্ঞান দেওয়া লাগবে না। এই কথাগুলোর কারণে যে ওনার চাকরি চলে যেতে পারে সেটি তিনি জানেন। কিন্তু বড় কথা হচ্ছে ওনার মেয়েটা, আদরের একমাত্র মেয়েকে এইভাবে হারাতে চান না তিনি। সকালে এসব ঘটনা ঘটলেও সন্ধ্যার আগে কিডন্যাপারদের আরেকটা ভিডিও লিক হয়। ওরা ক্যামেরার সামনে এসে ওসি সাহেবের মেয়ের গলায় ছুরি ধরে আর সবার উদ্দেশ্যে বলে, ওসি ফারুক, যদি আজ রাতের মধ্যে মঞ্জুর ভাইকে না পাই, তাহলে সবার আগে তোর মেয়ের লাশ আসবে। কিডন্যাপারদের এই ভিডিও দেখে ওসি সাহেব যেন আরও হতাশ হয়ে গেলেন। এদিকে ওসি সাহেবের স্ত্রী এইবার এলাকা মাথায় তুলে কেঁদে যাচ্ছে। সন্ধ্যার পর নেমে আসে অন্ধকার। ওসি ফারুক কিডন্যাপারদের অ্যাকাউন্টগুলোর লোকেশন খোঁজার অনেক চেষ্টা করেও ব্যর্থতা অর্জন করে। যেখানে ভিডিও ফুটেজ বানানো হয়েছে সেটির মূল স্থানটাও চিহ্নিত করা যাচ্ছে না। ব্যাক সাইডে কালো কাপড়ে ঢেকে রাখা। মোটামুটি একটাই সিদ্ধান্ত নেওয়া যায়, তা হচ্ছে মঞ্জুর ডাকাতকে ছেড়ে দেওয়া। এইবার আসি মঞ্জুর ডাকাতের ব্যাপারে। এই লোকটা হচ্ছে শহরের টপ 1 ডাকাত। যদিও এই যুগে ডাকাতের নাম শুনলে মানুষ হাসে, কিন্তু মঞ্জুর ডাকাতের কাজ সেই পুরাতন সিস্টেমে চলে। রাতে কিংবা দিনে মানুষের বাসায় গিয়ে উনি ছুরি পিস্তল দেখিয়ে ডাকাতি করে বেড়ায়। যদি কেউ ওনার কথার 1 ইঞ্চিও নড়ে, তবে সাথে সাথে খুন করে দেয় মঞ্জুর। রাতে কোনো বড় লোকের পিছু নিয়ে বাসার গেট অবধি যায় টিম নিয়ে। বাসার গেটে প্রবেশ করার সময় দারোয়ানকে খুন করে মঞ্জুর। এরপর সেই ধনী ব্যক্তিকে নিয়ে তার বাসায় যায়, আর পরিবারকে সহ ভয় দেখিয়ে সবটা হাতিয়ে নেয়। শুধু এতটুকুই নয়, গুলশান, বনানী, গুলিস্তান, যাত্রাবাড়ি সহ যত জমজমাট এলাকা আছে সব এলাকায় মঞ্জুর ডাকাতের লোক ছড়ানো, যাকে আমরা বিশ্রী ভাষায় টোকাই বলি। যদি ধরা হয় তবে পুরো শহরের এই ছিনতাইকারী, টোকাই, চোর সবাইকে মঞ্জুর কন্ট্রোল করে। গোয়েন্দা সংস্থা বাহিনীর প্রায় 3 বছরের শ্রম লেগে যায় এই সত্যতা বের করতে। অবশেষে মঞ্জুর ডাকাতকে তো ধরে নেয়, কিন্তু পরিণতি কি হচ্ছে বা শহরে মঞ্জুর ডাকাতের গ্যাং কিভাবে খেপেছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। ওসি সাহেব কোনো পথ না পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করে, কিন্তু ওরা মঞ্জুর ডাকাতকে ছাড়তে নারাজ। পুরো শহরে এই মঞ্জুর কালো ছায়া বিস্তার করে রেখেছে। হাজার হাজার যুবক ছেলে মেয়ে এই মঞ্জুরের কালো অধ্যায়ে বন্দী। মদ, গাঁজা, ইয়াবাসহ যত মাদকদ্রব্য আছে সবটা মঞ্জুর ডাকাতের ইশারায় চলে। যদি তাকে ছেড়ে দেওয়া হয় তবে শহরে আগুন জ্বলবে। অন্তত সবাই এটুকু শিওর যে মঞ্জুর জেল থেকে বের হলে কেউ জীবিত থাকবে না। গোয়েন্দা সংস্থার লোকের কথা তো বাদ দিলাম, আদালতের জজ সাহেবকেও হয়তো প্রাণ হারাতে হবে। তাই ওসি ফারুকের ডাকে কেউ সাড়া দিচ্ছে না। সবার একটাই কথা, হয়তো কিডন্যাপারদের ধরো, আর নয়তো ওদের যা ইচ্ছা করতে দাও। ওসি ফারুক চারদিক থেকে ব্যর্থ হওয়ার পর আর ঈমান ধরে রাখতে পারেনি। উনি নিজেই মঞ্জুরকে বের করে আনবে তার সিদ্ধান্ত নেয়। রাত এখন 2টা। ওসি ফারুক রাস্তায়।
সেই কিডন্যাপারদের মতো সেম পোশাক গায়ে দিয়ে ওসি যায় কারাগারের দিকে। ওসি সাহেবের সাথে আছে তার 13 জন বন্ধু। ওদের মধ্যে কেউ সিবিআই, কেউ সিআইডি, কেউ র্যাব ইত্যাদি। ফারুকের পুরো ফ্রেন্ড সার্কেল প্রশাসনে চাকরি করে। আজ ফারুকের বিপদ দেখে এগিয়ে আসতে ভুল করেনি কেউ। 13 জন বন্ধু মিলে ছুটে যায় মঞ্জুরকে বের করতে মিশন কারাগারে। গায়ে কিডন্যাপারদের পোশাক তারা এই জন্যই পরিধান করেছে যাতে সিসিটিভি ফুটেজ কিংবা কারো নজরে পড়লে ধরা না খায়। সবাই অনায়াসে বলবে ওরা মঞ্জুরের লোক। কারাগারে যাওয়ার পথে আচমকা ফারুক বলে, ওয়েট ওয়েট, ফ্লাইওভারে কেউ নোটিস করেছিস? একটা গাড়ি দাঁড়িয়ে আছে। ফারুকের কথায় ইয়াসমিন বলে, হ্যাঁ সম্ভবত লোকটা ওখানে প্রস্রাব করছে। ইয়াসমিনের কথা শুনে জোবায়ের বলে, বাহ, ইয়াসমিন আজকাল মানুষের টয়লেটে নজর রাখে। জোবায়েরের কথা শুনে যখন সবাই হেসে ওঠে তখন ফারুক আবার বলে, আমি যা বলতে চেয়েছি তা শোন। লোকটার হাতে খেয়াল করেছিস একটা সাদা ব্যাসলেট? কিডন্যাপারদের হাতেও আমি সেম ব্যাসলেট দেখেছি। গাড়ি ঘোড়া, কেস মনে হয় সলভ। ফারুকের কথায় আশিক গাড়ি ঘুরিয়ে নেয়। আবার ফ্লাইওভারের দিকে ছুটাতে থাকে গাড়ি। কিছু দূর যেতেই ফারুক দেখে লাল রঙের গাড়িটা তাদের দিকেই আসতেছে, অর্থাৎ সে চলে যাচ্ছে। ফারুক জোর গলায় বলে, গাড়ি ব্রেক কর। ফারুকের কথায় আশিক বলে, ব্রেক করলে তো সে পালিয়ে যাবে। আশিককে আবার থামিয়ে দিয়ে ফারুক বলে, গাড়ি থামা। আশিক সাথে সাথে গাড়ি ব্রেক করে নেয়। এদিকে সামনে থেকে আসা লোকটা যখন দেখে একটা গাড়ি দাঁড়িয়ে গেছে সে সাথে সাথে নিজের গাড়িও ব্রেক করে নেয়। আশিক বলে, বলেছিলাম না, টের পেয়ে গেছে সে, এখন পালাবে। আশিকের কথা শুনে ফারুক মুস্কি হেসে বলে, মাস্ক পরে সবাই নেমে পড়। শুধু আশিক আর ইয়াসমিন গাড়িতে থাক। যদি দেখিস সে পালাচ্ছে সাথে সাথে পিছু নিবি। কথাটা বলে ফারুক সহ সবাই গাড়ি থেকে নেমে পড়ে। কিন্তু নামার আগে যখন গাড়ির দরজা খোলে তখনই সামনের গাড়িটা পেছন দিকে ছোটার জন্য রেডি হয়। তবে ফারুকরা গাড়ি থেকে নামতেই লাল গাড়িটা আবার দাঁড়িয়ে যায়। ফারুক সহ সবাই এগিয়ে আসতে থাকে লাল গাড়ির দিকে। কিছু মুহূর্ত বাদেই লাল গাড়ি থেকে সেই ব্যাসলেট পরা লোকটা নামে। সে হাসতে হাসতে জোরে বলতে থাকে, আরে রব্বানি ভাই, আপনি এখানে চলে আসলেন কেন? আমি তো বলেছিলাম আমি আসতেছি। যেভাবে সামনে এসে গাড়ি থামালেন ভয় পেয়ে গেছিলাম। এইসব বলতে বলতে লোকটা এগিয়ে আসতে থাকে। ফারুকরাও কোনো কথাবার্তা না বলে সামনে আসতে লাগলো। যখন ওদের মধ্যে মাত্র 20 ফুটের দূরত্ব তখনই ব্যাসলেট পরা লোকটা বলে, কিডন্যাপের টাকা কই ভাই? আপনাদের হাত তো খালি। কথাটা বলে লোকটা দাঁড়িয়ে যায়। এদিকে ফারুকরা চুপচাপ তাদের দিকে এগিয়ে আসতে থাকে। ততক্ষণে লোকটা বুঝে যায় এরা রব্বানির লোক নয়। উনি আচমকা দৌড় লাগায় গাড়ির দিকে। ফারুকরাও এবার পিস্তল বের করে তাকে তাড়া করা শুরু করে। লোকটা যত শক্তি আছে সব শক্তি দিয়ে লাল গাড়ি অবধি গেলেও আশিক গাড়ি নিয়ে এসে ওনার লাল গাড়িতে সজোরে আঘাত করে দেয়। এতে গাড়ির ধাক্কা খেয়ে লোকটা রাস্তায় লুটিয়ে পড়ে আর ধরা খেয়ে যায় সে। ব্রেকিং নিউজ, গতকাল মধ্যরাতে ওসি ফারুক নিজের সাহসিকতার পরিচয় দিলেন আবারও। কিডন্যাপ হওয়া মেয়েদের উদ্ধার করে দেশের একটা বড় ক্ষতি আটকিয়েছে, সাথে গ্রেপ্তার করেছে কিডন্যাপারদেরকেও। সকালের এই ব্রেকিং নিউজ ওসি ফারুকের শ্বাস ব্রেক করে দেওয়ার উপক্রম। সংবাদ শুনে ওসি ফারুক তাড়াতাড়ি ফোন হাতে নেয়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কল দিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফোনের ওপাশ থেকে নরম স্বরে বললেন, ম্যাজিস্ট্রেট সহ আমরা সবাই ডিসি অফিসে আছি, তাড়াতাড়ি চলে আসুন। ওসি ফারুককে কিছু বলার সুযোগ না দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কল কেটে দেয়। ওসি ফারুক স্ত্রী সন্তান বাসায় রেখে তাড়াহুড়া করে বের হয়। ডিসি অফিসে প্রবেশ করতেই ওসি ফারুক দেখতে পান নামি দামি সব লোক এখানে উপস্থিত। রাজনৈতিক দল সহ আরও নানা লোকের ভিড় দেখে ওসি ফারুক বলেন, মনে হচ্ছে লুকিয়ে কোনো মিটিং পরিচালনা করা হচ্ছে। ওসি ফারুকের মন্তব্য সূত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে, পুলিশ কখন গুলি চালাতে পারে। ওনার কথা শুনে ওসি ফারুক জানান, যদি কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা হওয়ার চেষ্টা চালায়, প্রথমত পুলিশ সেখানে বাধা প্রদান করে, দ্বিতীয়ত সে দাঙ্গা পুলিশ ডাকবে, তারা লাঠিচার্জ করবে, তাতে না শুনলে সে ম্যাজিস্ট্রেট ডাকবে,
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সে ফাঁকা গুলি করবে। তাতেও যদি না হয় তাহলে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পায়ে গুলি করবে। এটাকে বলে সিভিল ওয়ে অফ ম্যানেজিং। আর এখানে পুলিশ যদি সরাসরি বুকে গুলি করে তাহলে তাকে জবাবদিহি করতে হবে। ওসি ফারুকের কথায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে, জবাবদিহি করো তাহলে। ওসি ফারুক ব্রুকুসকে আবার প্রশ্ন করে, কিন্তু কেন স্যার? আমি তো কাউকে গুলি করিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফারুকের জবাবে বলে, না করলেও করেছ, কারণ আমরা ওদের গুলি করেছি, যাতে পরের বার অন্যায় করার আগে ভাবে। কিন্তু দোষারোপ একজনকেই হতে হবে, নয়তো সবার প্রাণ যাবে। যদি গুলি নাও করতাম তাহলেও আমাদের ঝুঁকি থাকতো। আমরা চাচ্ছি মঞ্জুরের লোক যে কোনো একজনকে টার্গেট করুক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথাই ওসি ফারুক আবার বললেন, তার মানে আপনারাই? কথা শেষ হবার আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে, হ্যাঁ, সাংবাদিকের কাছে আমরা আপনার নাম উল্লেখ করার কারণ রয়েছে, যেটি নিয়েও আলোচনা করে যাচ্ছিলাম। মঞ্জুর ডাকাত কতটা ভয়ঙ্কর আপনি জানেন। সে বাঁচতে বাঁচতে ফেসে গেছে। আবার আপনি গত রাতে যেভাবে কিডন্যাপারদের আটক করেছেন তা দেখে ডিপার্টমেন্টের সবাই খুশি, কিন্তু বিপদ রয়েছে অনেক। আমাদের জীবনেরও ঝুঁকি আছে এখানে। আপনার সাহসিকতার প্রশংসা নতুন করে করব না, তবে আপনার উপর আমাদের বিশ্বাস আছে যে আপনি নিজেকে টিকিয়ে রাখতে পারবেন। সেই সুবাদে আপনার উপর ওদের উদ্দেশ্য নিয়ে এসে আপনাকেই গায়েব করে দিতে চাচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা শুনে ওসি ফারুক একটু গলা চাকিয়ে বলে, তার মানে আমাকে হত্যা করতে চাচ্ছেন, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। ওসি সাহেবের কথা শুনে এমপি কোমল সাহেব বললেন, না, আপনাকে আমরা সিলেট কাদিমনগর পাঠাচ্ছি। মঞ্জুর ডাকাতের ফাঁসি না হওয়া অবধি আপনি ওই থানায় ডিউটি করুন। কনস্টেবলকে আমি কল দিয়েছি, আপনি পরিবার নিয়েই যান। আপনার জন্য আলাদা বাসা ঠিক করা হয়েছে। এমপি সাহেবের কথা শুনে ওসি ফারুক বললেন, পাহাড়তলির ওই উদ্যানে যাব? বাসায় আমার উপযুক্ত মেয়ে আছে স্যার, সবেমাত্র ইন্টারে উঠেছে। আমি নিজেকে নিয়ে ভয় পাই না, আর না আমার স্ত্রীকে নিয়ে, কিন্তু আমার মেয়ের জন্য ভয় হচ্ছে। শহর অঞ্চলে ট্রান্সফার করুন, আমার আপত্তি নেই। ওসি ফারুকের কথা শুনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানান, চিন্তার কিছু নেই, আপনাকে যেখানে পাঠাচ্ছি সেখানে আপনার মেয়ের সমস্যা হবে না। বন্য প্রাণী বা চোর ডাকাত নেই ওখানে। ওই থানার বর্তমান ওসি সারাদিন খায় আর ঘুমাই। আপনাকে শহরে দিচ্ছি না, কারণ মঞ্জুরের লোক আক্রমণ করতে পারে আপনাকে, আপনার মেয়েকেও করতে পারে। বলতে পারেন আপনাকে ট্রান্সফার করছি না, আত্মগোপন করার জন্য বলতেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথাই ওসি ফারুক আর আপত্তি জানালেন না। উনি সহমত পোষণ করে কাগজে সাইন দিয়ে চলে আসে। তানিশা মা, তোমার সব কিছু নিয়েছো তো? হ্যাঁ বাবা, কিন্তু আমার চিরুনিটা পাচ্ছি না। আছে কোথাও হয়তো, ভালো করে দেখো। খুঁজেছি, পাচ্ছি না তো। নতুন চিরুনি কিনে দিব, চলো বের হব। না না, ওটা আমার শখের চিরুনি, ওটাই লাগবে আমার। ওসি ফারুকের মেয়ে শুরু করে বাচ্চা কান্না। ফারুক সাহেব তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, মনীষা, কোথায় তুমি? তোমার মেয়ের চিরুনিটা বের করে দাও। ফারুক সাহেবের ডাকে মনীষা বেগম বেডরুম থেকে বেরিয়ে আসে, হাতে একটা বড় ব্যাগ আর গায়ে বোরকা। মনীষা বেগম এসেই তানিশাকে বলে, বাবাকে জ্বালাচ্ছ কেন? চিরুনি তো ব্যাগে অনেক আগেই ঢুকিয়ে রেখেছি, আমার লক্ষ্মী মেয়ের পছন্দের চিরুনি, ওটা ফেলে রাখা যায়? চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। তানিশার কান্নারত চাহনিটাই খুশি ফুটে ওঠে। ওসি ফারুক সমস্ত ব্যাগপত্র হাতে নিয়ে বাহিরে আসেন এবং দরজায় তালা মেরে দেন। পুলিশ প্রোটেকশন নিয়েই ওসি ফারুক সিলেটে রওনা করে। যেহেতু চারপাশে শত্রুদল ছড়াকাটা, ঢাকা থেকে নরসিংদী, তারপর মাধবপুর এলাকা পার করতে করতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসে। এদিকে ওসি ফারুক রওনা করতে করতে বিকেল হয়, তাই রাতটা রাস্তায় জার্নি করে কাটাতে হবে। তানিশা ব্যাগ থেকে চিরুনি বের করে, এরপর নিজের ফোন বের করে চুল আশ্রে কয়েকটা সেলফি তোলে। নিজের তোলা শেষ করে নিজের মা বাবাকে নিয়েও স্মৃতি সংকলন করে তানিশা। তাদের সামনে একটা আর পেছনে দুইটা পুলিশের গাড়ি প্রোটেকশন দিচ্ছে। রাতের কালো অন্ধকার ছেদ করে যাচ্ছে সবাই আরও একটা অন্ধকার দুনিয়ায়। অন্ধকার দুনিয়া? আরে আমি তো ঘটনার সামনে চলে যাচ্ছি।
আবার বলি, রাতের কালো অন্ধকার ছেদ করে যাচ্ছে সবাই সিলেট। পরের দিন বিকাল 3টা, ওসি ফারুকের গাড়ি খাদিমনগর প্রবেশ করে। চারপাশে ঘন জঙ্গল আর মাঝে সরু পথ। পাহাড়ি উঁচা নিচা রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে যায়। ওসি ফারুক ড্রাইভারকে জিজ্ঞেস করে, বাড়ি পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? ফারুক সাহেবের প্রশ্নে ড্রাইভার জবাব দেয়, বেশি না, আর 20 মিনিট বাদে চলে যেতে পারবো। জানালা দিয়ে তানিশা পাহাড়ি দৃশ্যায়ন উপভোগ করে। সবার মনে নতুন আশঙ্কা, নতুন বাসা, নতুন স্থান। কিভাবে এই পরিবেশে নিজেদের মানিয়ে নিবে সেই চিন্তায় মুগ্ধ। কিন্তু ওরা কি জানে, কেউ একজন তাদের সাথে যাচ্ছে, যাকে তারা দেখেনি কোনোদিন। সে গাড়ির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। তার বাসস্থান এখানেই হতে পারে। সে এই পরিবারের জন্য অপেক্ষা করছে, বহুদিন, বহু মাস, বহু কালের অপেক্ষা।